হামিদা যখন মায়ের গর্ভে ছিল তখনই কতগুলো কাগজের টাকার বিনিময়ে ওর মা ওকে বেচে দেয়। ক্রেতা ওর রক্তসম্পর্কীয় আপন চাচা, যার বাড়িতে হামিদা ১৬ বছর কাজের মেয়ের মতো আছে। শর্ত ছিল হামিদার মা আর কোনোদিন মায়ের অধিকার নিয়ে সামনে আসবে না। সত্যি সত্যি হামিদার মা আর কোনোদিন আসেনি। জন্মের পর থেকে পিতার চোখে কেবলি ঘৃণা আর বিরক্তি দেখে এসেছে হামিদা। হামিদার সৎ মা আছে, ভীষণ সুন্দর ও স্মার্ট একজন নারী। হৃদয়টা তার মমতায় পূর্ণ। বাংলা সিনেমার সৎ মায়েদের মতো খারাপ নয় সে। এই জগত সংসারে দাদিজান বাদে হামিদাকে যদি কেউ আদর করে, স্নেহ করে, তবে তিনি ওর সৎ মা সুরাইয়া মৌলি। হামিদা আবদার করতে শেখেনি। সুরাইয়া মৌলি ওর এই অসহায়ত্ব খুব বোঝে। ভালো পোশাক থেকে শুরু করে একজন মেয়ের যা যা প্রয়োজন মনে করে সবই দেওয়ার চেষ্টা করে ওকে। বয়ঃসন্ধির সময়টাতে ভীত ও আতঙ্কিত হামিদাকে তিনিই এসে সামলেছিলেন। বুঝিয়েছিলেন এ ভয়ের ব্যাপার নয়। এখন থেকে এই তোমার জীবন চক্রের একটা অংশ। মাঝে মাঝে প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে যায় বোধ হয়। ফুপুজান অতিরিক্ত কিছু ওকে নিতে দেন না। অধিকার খাটিয়ে ছো মেরে নিয়ে যান। বাধা দিলে গালমন্দ করেন। ওর মায়ের সঙ্গে তুলনা করে বলেন, ঠিক মায়ের স্বভাব পেয়েছে। দামি জিনিস দেখলে লোভে চোখ দুটো চকচক করে ওঠে। ছোট ভাবিকে এত বুঝাই মোটে বোঝে না। দুধ কলা দিয়ে কালসাপ পুষছে। যেদিন গুষ্টি ধরে সকলের ঘাড়ে ২০ দাগ বসাবে সেদিন টের পাবে। ওর মা আমার ভাইয়ের জীবন নষ্ট করতে চেয়েছিল, আর ও করবে আমাদের সকলের। পাপ তো কল্যাণ বয়ে আনে না গে। হামিদার মাথা হেট হয়ে যায়। ও পাপ, একথা শেলের মতো বেঁধে কানে। ছোট থেকে এদের সকলের ঘৃণা আর তিরস্কার শুনতে শুনতে এত বড় হয়েছে। তবুও কেন অভ্যস্ত হতে পারে না? কেন ওর বুকের ভেতর এত অসহ্য যন্ত্রণা হয়? কেন ইচ্ছে করে গর্ভধারিণীকে শুধাতে? কেন জন্ম দিলে? কি দোষে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে ছেড়ে গেলে? ফুপুজান সব কেড়ে নিয়ে চলে গেছে সেই কোনো বেলা। কিন্তু ওর দুঃখ এ বেলাতেও ফুরাল না। হামিদা ঘরের এক কোণে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। কান্নার ফুর্সত কোথায় ওর? ও ঘরে এ বাড়ির বড় ছেলে জুবিন পঙ্গু হয়ে পড়ে আছে। পঙ্গুত্বের পর থেকে তার মেজাজ সপ্ত আসমানে উঠে থাকে। কাজের লোক ভয়ে ধারের কাছে যেতে চায় না। হামিদাও ভয় পায়। যদিও অন্য সবার মতো জুবিন ওর গায়ে যখন তখন হাত তোলে না, বিনুনি ধরে হ্যাচকা টানে না, কিন্তু খুব ধমকায়। হামিদা, এই হামিদা, নবাবজাদি কই গিয়ে বসে আছিস? গান্ডেপিণ্ডে গিলা আর শুয়েবসে থাকা, এসব করতেই পেলে পেলে বড় করেছি। কি রে, ডাকছি শুনছিস না? চিৎকার করে ডাকলেন বাড়ির গিন্নি জেবুন্নেসা জেবা। মেদভারী শরীর তার, পরনে 3 পিচ। ঘরে ওড়নাটা এখন তেমন পরেন না। মুখখানি এই মুহূর্তে নির্মম। তার রূপের বাহার নেই। শ্যামলা গায়ের বরণ, তবে লম্বা বেশ। হামিদা চোখ মুছে দৌড়ে এলো। জি বড়মা। জেবা ভীষণ রেগেছিলেন। অগ্নিদৃষ্টিতে চেয়ে বললেন, এতক্ষণে জি বড়মা বলা হচ্ছে? হ্যাঁ, গায়ে হাওয়া লেগেছে? নড়তে চড়তে পারিস না? চুলের মুঠি টেনে ছিঁড়ে দেব, চিনিস আমাকে? জুবিনকে এখন বাগানে নিয়ে যাওয়ার কথা। জানিস না ও অনিয়ম পছন্দ করে না। এখন ওর রাগ সামলাবে কে? কি কিন্তু দাদা ভাইকে বাগানে নেওয়ার দায়িত্ব তো আমার না? সে তো। হামিদার বাকি কথা জিহ্বায় মিলিয়ে যায়। জেবা কষে গালে চড় বসাতে ব্যথা ও ভয়ে জমে গেল হামিদা। আবার উল্টো জবাব দিস? এত সাহস তোর? জেবা আবার চড় দিতে উদ্যত হতে জুবিন হুইল চেয়ার ঠেলে দরজা টেনে খুলল। জুবিন মায়ের রং পায়নি, পেয়েছে বাবার বর্ণ, রূপ ও গঠন। এজন্য বোধহয় 2 ভাইয়ের মধ্যে জুবিন সৌন্দর্যের মাপকাঠিতে এগিয়ে থাকে। কিন্তু পঙ্গুত্ব সে অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। জুবিন বাইরে এসে বলল, হামিদা এদিকে আয়। জুবিনের গলা গম্ভীর ও নির্স। জেবার হাতটা শূন্যে থমকে গেল। হামিদার চোখ ছলছল করে। জেবা হাত নামিয়ে ছেলের দিকে ফিরে হাসার চেষ্টা করে বলতে চাচ্ছিল, আব্বা কিছু লাগবে তোমা? জুবিন চিৎকার করে উঠল, এই হামিদা, তোকে ডেকেছি শুনতে পাসনি? ফের ডাকতে হলে কিন্তু থাপ্পড় দিয়ে তোর কানের পর্দা ফাটিয়ে ফেলবু। হামিদা দৌড়ে জুবিনের সামনে আড়ষ্ট হয়ে দাঁড়াল। ছেলের রাগের সামনে জেবা আর রাগ দেখাতে পারেন না। ছেলে যে তাকে উপেক্ষা করল তা বুঝেও চুপ রইলেন। হামিদার গালটা ব্যথায় টনটন করছে। জুবিন এক পলক ওর গালে লাল হয়ে বসা 5 আঙুলের ছাপ দেখল। কঠিন হয়ে উঠল চোয়ালটা।
কিন্তু কিছু বলল না। হুইল চেয়ার ঘুরিয়ে বলল, চা তৈরি করে বাগানে নিয়ে আয়। বাগানের দিকে যেতে ফের থাম। চা তৈরি করতে কত মিনিট লাগে রে হামিদা? 5 কি 10 মিনিট দাদা ভাই। অত সময় দিতে পারব না। 5 মিনিটে চা করে আনবি। দেরি করলে তোকে কঠিন শাস্তি দেব। যত দেরি করবি তত কঠিন হবে শাস্তি। ভয় পাস তো আমাকে? হামিদা সজোরে মাথা নাড়ায়। জুবিন দাঁতে দাঁত পিষল। বোবা তুই? তোর অপ্রয়োজনীয় জিহ্বাটা কেচি দিয়ে ঘ্যাচাং করে কেটে দিই? হামিদা সভয়ে বলল, খুব ভয় পাই। তোর সময় শুরু এখন থেকে। যা। জুবিন ফের ধমকালো। যেবার পাশ কেটে সভয়ে রান্নাঘরে গেল হামিদা। জুবিন মাকে উপেক্ষা করে বাগানের দিকে হুইল চেয়ার টেনে নিয়ে যায়। দুটো পা এখনও ওর আছে, কিন্তু দুটোই নামে মাত্র। উঠে দাঁড়ানোর শক্তি তাতে ভীষণ ক্ষীণ। জুবিনের কাছে তাই ও দুটি পা বোঝা বই কিছু নয়। ওর মাঝে মাঝে খুব ইচ্ছে করে পা দুটো একেবারে কেটে ফেলতে, কিন্তু ডাক্তার বলেছেন তাতে জীবনাশের হুমকি আছে। জুবিন ক্রমশ মৃত্যুর ভয় কাটিয়ে উঠছে। যেদিন ও একেবারে ভয়টা কাটাতে পারবে সেদিন ওর সব জ্বালান্ত্রণা ঘুচবে। যেবা ডাইনিং এ বসলেন। জুবিন যে একটু শান্ত হয়েছে তাতেই তিনি স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। হামিদাকে একটু বেশি জোরে চড় দিয়ে ফেলেছেন। হাত জ্বলছে। এই হামিদা, ফ্রিজ খুলে বরফ এনে দে তো। হামিদা চুলায় চায়ের পানি চড়িয়ে বরফ এনে দিল। যেবা বরফ হাতে রাখলেন। গলায় ক্রোধ নেই, তবুও ধমকের সুরে বললেন, তোকে মেরে হাত নষ্ট করলাম। একটা কথা শুনিস না? ঠিকঠাক কাজ করতে পারিস না? সারা জীবন কি আমার সংসারে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে থাকবি না কি রে? এখনো সময় আছে, শুধরে যা। ঠিকঠাকভাবে কাজ কর, মুখে মুখে জবাব দেওয়ার বদভ্যেস পরিবর্তন কর, নয়তো মার খেয়ে খেয়ে মরবি। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকিস না। শুনিসনি জুবিন কি বলেছে? যা, চা তৈরি কর গিয়ে। হামিদার গালটায় তখনও ব্যথা করছিল। যেবা কখনো নিজের ভুল স্বীকার করবেন না, কারণ এ বাড়িতে একমাত্র হামিদাই ভুল করে। রান্নাঘরে চা বানাতে বানাতে ওর এই দুর্ভাগ্যের জীবনকে ভেবে চোখ ফেটে অশ্রু গড়াল। দেখতে দেখতে সেসব ভাবনা পানির ধোয়ার সঙ্গে কোথাও মিলিয়ে গেল। হামিদা বড় মাকে চা দিয়ে এলো। তারপর বিস্কুট ও কাপে চা নিয়ে ট্রে হাতে চলল বাগানের দিকে। যেন কিছুই হয়নি একটু আগে ওর সঙ্গে, যেন এই জীবনে অংশ। বাগানের একদিকে ছোট্ট একটা পদ্ম পুকুর, তাতে 2 জোড়া রাজহাঁস সাঁতার কাটছে। মাঝে মাঝে এক ডুবে মাছ ধরে আনছে ঠোঁটের ফাঁকে, তারপর গাপুস কুপুস খাচ্ছে। জুবিন এক দৃষ্টে ওদের ভেসে বেড়ানো দেখছিল। হামিদা নিঃশব্দে পাশে গিয়ে দাঁড়াল। দাদা ভাই, আপনার চা। জুবিন সময় নিল কাপটা হাতে তুলতে। এক চুমুক দিল। হামিদা বরাবরই চা ভালো বানাতে পারে। শুধু কি চা, ওর রান্নার হাতও চমৎকার। তোকে বলেছিলাম দেরি না করতে। হামিদার ভুরু কুঞ্চিত হল। দেরি মোটেও হয়নি। চা নিয়ে যখন আসছিল বসার ঘরের ঘড়ি দেখেছিল, তখনও 1 মিনিট অবশিষ্ট ছিল। কিন্তু জুবিন আরও এক চুমুক আয়েসে চা পান করে বলল, তোর মনে হয় আমি মিথ্যে বলছি হামিদা? হামিদার চিৎকার করে বলতে ইচ্ছে করে, 100 বার মিথ্যা বলছেন আপনি রাহাত কবির। জুবিন একজন ডাহা মিথ্যাবাদী, কিন্তু ওর সেই সাহস কোথায়? জুবিন বলল, তুই 1 ন্যানো সেকেন্ড সময় দেরি করেছিস। দেরি তো দেরি, সে ন্যানো সেকেন্ড, মিনিট, ঘণ্টা ইত্যাদি ইত্যাদি যাই হোক, আমি কখনো মিথ্যা বলি না, জানিসই তো। শাস্তি যখন দেব বলেছি ঠিক দেব। হামিদার ভেতরটা ক্ষোভে ফুঁসে ওঠে। ভয়ও পাচ্ছে। মনে মনে বলে, দিন, আমাকে মৃত্যু দণ্ডাদেশ দিন, মরে একেবারে বাঁচি। জুবিন যেন টেলিপ্যাথি জানে। ওর মুখে না বলা কথা বুঝল, নয়তো অমন কুটিল হাসবে কেন? হামিদা থম ধরে দাঁড়িয়ে আছে। জুবিন ভাবতে ভাবতে চা আর বাটির অর্ধেক বিস্কুট শেষ করল। শঙ্কা মনে ততক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল হামিদা, হাতে ট্রে ও বিস্কুটের বাটি, ভেতরে রাজ্যের অস্থিরতা। কিন্তু দণ্ডাদেশ জারি হল না। হঠাৎ কি যেন মনে পড়ল, এমনভাবে একটা ভাব নিয়ে জুবিন বলল, ওহ, এই হামিদা, একবার দৌড়ে রবিনের ঘর থেকে একটা বই এনে দে তো। দেখবি বইটার উপরে লেখা হাউ টু পানিশ অ্যা ফুল। হামিদা সবে এসএসসি দিয়েছে, এইটুকু ইংরেজি ও কথার অর্থ বুঝতে পারল।
তার চেয়ে বড় কথা, রবিন নামটা শুনে ওর শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ও ঘরে যাওয়া নিষেধ আমার, দাদা ভাই। আর সব পারব, কিন্তু ওই ঘরে যেতে পারব না। তাতে শুলে চড়তেও রাজি আমি, নিচু গলায় বলল হামিদা। জুবিন হাসল। শুলে চড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ তো সেকেলে শাস্তি। জুবিন কি সেকেলে নাকি? এত ভয় পাস ওই আহাম্মকটাকে? জুবিন বিস্কুট ভাঙল গুঁড়ো করে পুকুরে ছড়িয়ে দিল। আহাম্মক? হামিদা নাকমুখ কুচকে ফেলল। রবিন আহাম্মক নয়, বরং নিষ্ঠুরতম একজন মানুষ, যাকে এই বাড়িতে সবচেয়ে বেশি ভয় পায় হামিদা। এই যে জুবিনের কথার পৃষ্ঠে এতগুলো কথা জোর গলায় বলল, তবুও জুবিন হাসল। বকল না, বলল না, এত স্পর্ধা তোর? সামান্য এক আশ্রিতা হয়ে জোর গলায় কথা বলিস? তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব, ইত্যাদি ইত্যাদি। আপনি তো জানেন রবিন ভাইয়া আমার ছায়া দেখলে রেগে যায়। যদি শুনেছে ও ঘরে গিয়েছি তবে আমার রক্ষে থাকবে না। ঘি নিচু গলায় বলল হামিদা। পানির উপর ছড়ানো বিস্কুটের লোভে মাছ মাথা তুলছে। হাঁসগুলো টের পেয়ে এদিকেই ছুটে আসছে। জুবিনের মুখখানা প্রসন্ন। আরে খামোখা ভয় পাচ্ছিস? আমি আছি তো। হামিদা জুবিনের এই আশ্বাসে আশ্বস্ত হতে চায়, কিন্তু ও জানে জুবিন প্রহেলিকা। যার নিজের ভীত নড়বড়ে তাকে হামিদা কি করে আঁকড়ে ধরবে? কি হলো, যা। আমি যাব না গি। জুবিন চমকে উঠল। তুই আমাকে ভয় পাস না হামিদা? খুব পাই, কিন্তু এও জানি আপনি মানুষ। শাস্তি দিলেও তার মধ্যে মানবিকতা থাকবে গু। আশ্চর্য! জুবিন ফের মুচকি হাসল। গালে হাত রেখে তাকাল হামিদা, একটা মিষ্টি মেয়ে। ব্যাবাচেকা খেয়ে গেলে আরও মিষ্টি লাগে। বিধাতা ওর জীবনে দুর্ভোগ দিলেও ওর রং ও রূপে দুর্ভাগ্যের ছায়াও ফেলেনি। তার মানে কি রবিন অমানুষ হামিদা? জুবিনের ঠোঁটের কোণা বেঁকে গেল। তাকিয়ে আছে হামিদার পেছনে। হামিদা ভরকে যায়। আমি তা বলিনি দাদা ভাই। তাহলে কি বলেছিস তুই হামিদা? চেনা কর্কশ কণ্ঠস্বরটি শুনে হামিদা জমে গেল। উড়ে গেল মুখের রং। একটা লৌহ কঠিন হাত ঘাড় চেপে ধরে খসে পড়ে ওর মাথা থেকে ওড়না। হাত থেকে বাটি, চায়ের কাপসহ ট্রেটা পড়ে গেল। ঘাসের উপর ছড়িয়ে পড়ল অবশিষ্ট বিস্কুট। আমি অমানুষ, হু, ক্রূরতার সঙ্গে উচ্চারণ করল রবিন। ব্যথা ও ভয়ে হামিদার গলা জড়িয়ে আসে। আতঙ্ক দু চোখে। হাঁসগুলো মাছের পর মাছ গাপুস কুপুস খাচ্ছে। জুবিন হামিদার দিকে তাকাল। ওর আতঙ্কিত মুখ দেখে হাঁপ ছেড়ে ছোট ভাইকে বলল, রবি, ওর ঘাড় ছেড়ে দে। ছোটটি নেই তোরা আর। কথায় কথায় হামিদার চুল টেনে ধরা, ঘাড় চেপে ধরা, হাত মুচড়ে দেওয়ার ছেলেমানুষই এখন তোকে মানায় না গু। রবিন ভাইয়ের কথা সম্পূর্ণ উপেক্ষা করে। আরও জোরে চেপে ধরে ঘাড়টা। ব্যথায় আর্তনাদ করে ওঠে হামিদা। রবিনের মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু জানে উজ্জ্বল শ্যামলা সুন্দর মুখখানা রাগে নীলচে হয়ে আছে। ঠিক নীলচেও না। কয়েক বছর হামিদা ওর মুখের দিকে তেমন করে তাকায়নি ভয়ে। এত অপছন্দ করা মানুষটার মুখখানা সুন্দর বলেছে কারণ ওর ক্লাসমেট সহ মহল্লার অনেক মেয়েরাই রবিনকে সুন্দর মুখের যুবক বলে। সৌন্দর্য কি কেবল রূপের ছাটায় প্রকাশ পায়? ওর ব্যবহার যে বড় নির্মম। তোর খুব মায়া ওর জন্য, তাই না ভাই? ওর ঘাড় চেপে ধরলে কষ্ট লাগে তোর? জুবিন ছোট ভাইয়ের শ্লেষ বুঝে ভুরু কুচকাল। ঠিক তখনই রবিন ঘাড় ধাক্কা দিয়ে হামিদাকে পদ্মপুকুরে ফেলে দেয়। আর্তচিৎকার দিয়ে পানিতে হাবুডুবু খেল হামিদা।